হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা ছোট করে কথা বলবো একটা ছোট টপিক নিয়ে, যেটা নিয়ে আমাদের অনেকের কনফিউশন হয়। সেটা হলো প্রিরেনাল ফেইলিওর এবং অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। এই দুটোর মধ্যে আমরা ক্লিনিক্যাল কী কী ডিফারেন্স পাবো। ঠিক আছে, আমরা কিভাবে গেস করব যে এটা প্রিরেনাল ফেইলিওর হয়েছে পেশেন্টটার, আর কিভাবে গেস করব যে এই পেশেন্টটার হলো অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস হয়েছে। প্রথমে আমাদের জিনিসটা জানতে হবে যে দুটো জিনিস আলাদা আলাদা কী কী হচ্ছে। প্রথমে আমি যদি প্রিরেনাল ফেইলিওরের কথা বলি, প্রিরেনাল ফেইলিওরটা আসলে কি হচ্ছে, এখানে কোনো একটা কারণে রেনাল ব্লাড ফ্লো কমে যাচ্ছে, রেনাল ব্লাড ফ্লো কমে যাচ্ছে, এই জন্য এইটার নাম হয়েছে প্রিরেনাল ফেইলিওর। কারণ এখানে রেনাল ব্লাড মানে কিডনির কোনো সমস্যা নেই, কিডনি এমনিতে ফাংশনিং, কিন্তু কেন এখানে রেনাল ফেইলিওরটা হচ্ছে? ডিউ টু ডিক্রিজ রেনাল ব্লাড ফ্লো। তো রেনাল ব্লাড ফ্লো কী কী কারণে ডিপ্রেসড হতে পারে বা ডিক্রিজ হতে পারে? এক নম্বর হলো হাইপোভোলেমিয়া বা হাইপোভোলেমিক শক, সেকেন্ডারি টু ডায়রিয়া, ভমিটিং, কিংবা আপনার ট্রমাটিক ব্লাড লস, তাই না? তো বডিতে এক নম্বর প্রিরেনাল ফেইলিওরের এক নম্বর কজ হলো ডিহাইড্রেশন। কী কী কারণে হতে পারে? ডায়রিয়ার কারণে হতে পারে, তারপরে আপনার ভমিটিংয়ের কারণে হতে পারে, কিংবা ধরেন আপনার ট্রমাটিক ব্লাড লসের কারণে হতে পারে। তো যেটাই হোক, এখানে হাইপোভলিমিয়ার কারণে বা ডিহাইড্রেশনের কারণে রেনাল ব্লাড ফ্লো কমে যায়। তো রেনাল ব্লাড ফ্লো যদি কমে যায় তাহলে জিএফআর কমবে না বাড়বে? অবশ্যই জিএফআরটা কিন্তু কমে যাবে প্রপোর্শনালি। যত রেনাল ব্লাড ফ্লো কম হবে তত কম ব্লাড ফিল্টার হচ্ছে গ্লোমেরুলাস দিয়ে, অর্থাৎ তত জিএফআর কমে যাচ্ছে। তো এটা তো নর্মাল একটা আমাদের অ্যাজাম্পশন হলো যে জিএফআর কমে যাওয়া মানে হলো রেনাল তার ফাংশন ঠিক মতো করতে পারতেছে না। দিস ইজ রেনাল ফেইলিওর, যেটা প্রিরেনাল কোনো কজে হচ্ছে। তার মানে প্রিরেনাল ফেইলিওরে আমরা যেটা বুঝলাম যে ব্লাড ফ্লো কমে যাচ্ছে, রেনাল ব্লাড ফ্লো কমে যাচ্ছে, এবং সেটার কারণে আলটিমেটলি আপনার জিএফআর কমে যাচ্ছে, এবং বডির টক্সিক ম্যাটেরিয়ালগুলো তাহলে ফিল্টার কম হচ্ছে বডিতে। এই টক্সিক ম্যাটেরিয়ালগুলো তার মানে বডিতে রিটেইন করতেছে, জিএফআর কম মানে ফিল্ট্রেশন কম হচ্ছে। এই যে টক্সিক ম্যাটেরিয়ালগুলো, বিশেষ করে নাইট্রোজেনাস ব্যাড প্রোডাক্টগুলো বডিতে রিটেইন করতেছে, এটি হলো আপনার রেনাল ফেইলিওরের ক্লিনিক্যাল ফিচার। ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, অর্থাৎ ব্লাডে ইউরিয়া এবং নাইট্রোজেন যখন বেড়ে যাবে তখন আমরা সেটাকে বায়োকেমিক্যালি বলি অ্যাজোটেমিয়া। আর যখন এই ইউরিয়া, নাইট্রোজেন, এই টক্সিন প্রোডাক্টগুলো বডিতে বিভিন্ন ক্লিনিক্যাল ফিচার তৈরি করা শুরু করবে, যেমন বোন ম্যারো সাপ্রেশন, তারপর আপনার ব্রেন ফাংশন ডিসরাপশন করা শুরু করবে, যখন যেটাকে আমরা বলি হলো অ্যামোনিয়া ইনটক্সিকেশনও হতে পারে। অর্থাৎ এই নাইট্রোজেনাস ব্যাড প্রোডাক্টগুলো যখন বডিতে ক্লিনিক্যাল ফিচার তৈরি করা শুরু করবে, যেমন নাইট্রোজেনাস ব্যাড প্রোডাক্ট থেকে পেরিকার্ডাইটিস হতে পারে, পেরিকার্ডিয়ামে ডিপোজিশন হয়ে, ব্রেনে ডিপোজিশন হয়ে ব্রেনের ডিসফাংশন করতে পারে। তারপরে আমাদের বোন ম্যারোকে সাপ্রেশন করে সে আরবিসি প্রোডাকশন কমায় ফেলতে পারে। এই যে যখন ইউরিয়া এবং নাইট্রোজেন ব্লাডে বেড়ে যাওয়ার ফলে বডিতে ক্লিনিক্যাল ফিচার প্রতিষ্ঠিত হবে, ক্লিনিক্যাল সাইন সিমটম নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে, তখন এই কন্ডিশনকে আমরা বলি ইউরেমিয়া। ইউরেমিয়া কি বোঝা গেছে? আপনারা ইউরেমিয়া জিনিসটা বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ ভাইয়া। তার মানে হলো ব্লাড ইউরিয়া নাইট্রোজেন রেনাল ফেইলিওরের কারণে ব্লাডে বাড়তেছে, এইটাকে আমরা বলি অ্যাজোটেমিয়া। আর যখন এই ব্লাড ইউরিয়া নাইট্রোজেন অলরেডি আমাদের বডিতে ক্লিনিক্যাল ফিচার তৈরি করা শুরু করবে, তখন আমরা সেই কন্ডিশনকে বলি ইউরেমিয়া। যেমন এই ব্লাডে জমা হওয়া বেড়ে যাওয়া ইউরিয়া নাইট্রোজেন যখন পেরিকার্ডিয়ামে ডিপোজিশন হয়ে পেরিকার্ডাইটিস করে, তখন আমরা সেটাকে বলি ইউরেমিক পেরিকার্ডাইটিস। যখন ব্রেনে এই নক্সাস পার্টিকেলগুলো ডিপোজিশন হয়ে ব্রেনের ডিসফাংশন করে, তখন আমরা সেটাকে বলি ইউরেমিক এনকেফালাইটিস। ঠিক আছে, তো এটা হলো ইউরেমিয়া। তো যাই হোক, আমরা বুঝলাম যে প্রিরেনাল ফেইলিওরে ব্লাড ফ্লো কম হচ্ছে, জিএফআর কমে যাচ্ছে, তার কারণে বডিতে ইউরেমিয়া হচ্ছে। ওকে, আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাইয়া। তো এখন এখানে কি হয় দেখেন, প্রিরেনাল ফেইলিওরে রেনাল ব্লাড ফ্লো, পৃথিবীর যে কোনো কারণে যদি রেনাল ব্লাড ফ্লো কমে যায় তাহলে কোন জিনিসটা রিলিজ বেড়ে যায় কেউ কি বলতে পারবেন আপনারা? যে কোনো কারণে যদি রেনাল ব্লাড ফ্লো কমে যায় তাহলে কি রিলিজ হয় কিডনি থেকে?
কি রিলিজ হয়? রেনিন রিলিজ হয়। যখনই আপনার রেনিন 3টা কারণে রিলিজ হয়। 1 নম্বর কারণ যদি রেনাল ব্লাড ফ্লো কমে, 2 নম্বর কারণ সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হলে, 3 নম্বর কারণ হলো ডিস্টাল কনভলিউটেড টিউবুলে যে ম্যাকুলা ডেন্সা থাকে সেখানে যদি রেনাল সেখানে যদি ম্যাকুলা ডেন্সার ওখানে যদি আপনার সোডিয়াম কনসেন্ট্রেশন কমে যায়। ঠিক আছে, তো এই 3টা কারণে আপনার রেনিন সিক্রেশন বাড়ে। তো এখানে কিন্তু আমরা একটা কারণ কমন পেয়ে গেলাম, রেনাল ব্লাড ফ্লো কম। রেনাল ব্লাড ফ্লো যখনই কমে যাবে তখন রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে যাবে। যেমন রেনিন অ্যানজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিন 1-এ রূপান্তরিত করে, অ্যানজিওটেনসিন 1 আবার অ্যানজিওটেনসিন 2-তে রূপান্তরিত হয় অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম দ্বারা, যেটা আবার সিক্রেট হয় লাং থেকে। এই অ্যানজিওটেনসিন 2 কি করবে? জোনা গ্লোমেরুলাসা থেকে অ্যালডোস্টেরন রিলিজ বাড়ায় দিবে, অর্থাৎ অ্যানজিওটেনসিন 2 অ্যালডোস্টেরন রিলিজ বাড়ায় দেয়। অ্যালডোস্টেরনের কাজটা কি? সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন করা রেনাল টিউবুলার ফ্লুইডের ভেতর থেকে। ধরেন এটা একটা রেনাল টিউব, এই রেনাল টিউবের ভেতর দিয়ে আপনার টিউবুলার ফ্লুইড যাচ্ছে ইউরিন হয়ে বডি থেকে বাইরে বের হয়ে যাওয়ার জন্য। তো এই রেনাল টিউবুলার ফ্লুইড থেকে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করা হলো অ্যালডোস্টেরনের কাজ, আর পটাশিয়াম এবং হাইড্রোজেন সিক্রেট করা হলো অ্যালডোস্টেরনের কাজ। অর্থাৎ অ্যালডোস্টেরন ভেতর থেকে সোডিয়াম বের করে নিয়ে আসবে রেনাল টিউবুলের ভেতর থেকে, এবং পটাশিয়াম এবং হাইড্রোজেন এই রেনাল টিউবুলের ভেতরে ঢুকাই দিবে বা এক্সক্রিট করবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যেটা বুঝলাম যে সোডিয়াম অ্যাবজর্পশন বেড়ে যাচ্ছে ডিস্টাল টিউবুল থেকে প্রিরেনাল ফেইলিওরের ক্ষেত্রে। এখন আসেন আমরা অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসে কি হচ্ছে এটা একটু জানি। আমরা জানি গ্লোমেরুলাস কিডনির পার্ট কয়টা? গ্লোমেরুলাস, নেফ্রনের পার্ট কয়টা? গ্লোমেরুলাস, বোম্যান্স ক্যাপসুল অ্যান্ড রেস্ট অফ দ্য রেনাল টিউবুল। এর মধ্যে প্রক্সিমাল রেনাল টিউবুল আছে, লুপস অফ হ্যানলি আছে, ডিস্টাল রেনাল টিউবুল আছে, কালেক্টিং ডাক্ট আছে। কালেক্টিং ডাক্টগুলো পরবর্তীতে ডাক্ট অফ বেলিনি এবং পরবর্তীতে রেনাল পেলভিসে উন্মুক্ত হচ্ছে, ইউরিন পৌঁছায় দিচ্ছে ওই জায়গায়, সেটা আবার ইউরেটার দিয়ে আলটিমেটলি ব্লাডারে এসে জমা হচ্ছে এবং আমাদের বডি থেকে বের হয়ে যাচ্ছে। এটা হলো মূল কাহিনী। তো রেনাল টিউবুলের কাজগুলো কি? এই যে প্রক্সিমাল রেনাল টিউবুল, লুপস অফ হ্যানলি, ডিস্টাল রেনাল টিউবুল, এগুলোর কাজ কি? এদের মেইন কাজ হলো কিছু জিনিস যেটা গ্লোমেরুলার ফিল্টার হয়ে আসলো, গ্লোমেরুলাস দিয়ে যেগুলো ফিল্টার হয়ে রেনাল টিউবুলে আসলো তার 99% জিনিসই আবার রিঅ্যাবজর্পশন হয়ে ব্লাডে ফিরে আসে। মাত্র 1% রিঅ্যাবজর্পশন হতে পারে না, এইটা আপনার বডি থেকে এক্সপেল আউট হয়ে যায় ইউরিন হিসেবে। তার মানে রেনাল টিউবুলের 1 নম্বর কাজ হলো সিলেক্টিভ কিছু রিঅ্যাবজর্পশন করা, 2 নম্বর কাজ হলো কিছু জিনিস সিক্রেট করা। এখন আপনি চিন্তা করেন কোনো কারণে যদি এই রেনাল টিউবুলগুলো, এই রেনাল টিউবুলের যে সেলগুলো আছে, প্রক্সিমাল রেনাল টিউবুলার সেল যেটা প্রক্সিমাল রেনাল টিউবুলকে লাইনিং করে রাখছে, লুপস অফ হ্যানলির টিউবুলার সেল কিংবা ডিস্টাল টিউবুলের টিউবুলার সেল, এগুলো যদি কোনো কারণে নেক্রোসিস হয়ে যায় তাহলে কি হবে? তাহলে কি ওদের রিঅ্যাবজর্পশনের ক্যাপাসিটি থাকবে? আপনাদের সেন্সে কি বলে থাকবে? যদি টিউবুলার সেলগুলো যেগুলো দিয়ে রিঅ্যাবজর্পশন হয়, সিক্রেশন হয়, এগুলো যদি নেক্রোসিস হয়ে যায় তাহলে কি তারা আগের মতো রিঅ্যাবজর্পশন করতে পারবে? ভেতরের জিনিসগুলো, টিউবুলার ফ্লুইডের ভেতরের জিনিসগুলো পারবে? পারবে না। কারণ যখনই নেক্রোসিস হয়ে গেছে, সে মরে গেছে, তার সম্পূর্ণ কর্মক্ষমতা কিন্তু সেখানে লোপ পাবে। সুতরাং ওই রেনাল টিউবুলের ভেতর দিয়ে পানি যাওয়া আসা করবে ইউরিন হয়ে বডি থেকে বাইরে বের হয়ে যেতে, কিন্তু ওরা নিরুপায়, ওরা রিঅ্যাবজর্পশন করতে পারবে না, কারণ তারা ডিসফাংশনাল নাও। তো এখন আমাদের জানতে হবে কি কি কারণে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস হতে পারে। অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস হতে পারে 1 নম্বর কারণ হলো ড্রাগ কজ, NSAID-তে হতে পারে, প্যারাসিটামলে হতে পারে, অন্য কোনো টক্সিন, ভেনমের কারণে হতে পারে। সাধারণত আমাদের দেশে যেটা হয় ড্রাগসের কারণে বেশি হয়, বিশেষ করে NSAID-র কারণে বেশি হয়ে থাকে। আর একটা কারণে হতে পারে, সেটা হলো প্রলংড প্রিরেনাল ফেলিওর।
প্রোলংড প্রিরেনাল ফেলিওর, একটা জিনিস আমি আপনাদের বুঝাই দেই, পড়তে হলে একটু চিন্তা করতে হবে। অ্যাফারেন্ট আর্টারিওল আসলো, এসে অনেকগুলো গ্লোমেরুলাসে বিভক্ত হয়ে গেল, সেগুলো আবার এক হয়ে ইফারেন্ট আর্টারিওলে রূপান্তরিত হলো। এই ইফারেন্ট আর্টারিওলের থেকে আবার একটা ক্যাপিলারি নিচে নেমে আসে। এই ক্যাপিলারিগুলো কি করে, রেনাল টিউবুলগুলোকে চারদিক থেকে পরিবেষ্টিত করে রাখে, এবং এই রেনাল টিউবুলগুলো এই পেরিটিউবুলার ক্যাপিলারি থেকে তার নিজের সার্ভাইভালের জন্য অক্সিজেন, তারপরে নিউট্রিশন, এগুলো কালেক্ট করে থাকে। তার মানে এখন একটা জিনিস চিন্তা করেন যে ইফারেন্ট আর্টারিওলের ব্রাঞ্চ হলো পেরিটিউবুলার ক্যাপিলারি। তো এখন কোনো কারণে রেনাল ব্লাড ফ্লো যদি অনেক বেশি কমে যায় অনেকক্ষণ ধরে, অনেক দিন ধরে, তাহলে কি ইফারেন্ট আর্টারিওল দিয়ে ব্লাড ফ্লো অনেক বেশি হবে না কম হবে? রেনাল ব্লাড ফ্লো যদি কম হয় তাহলে ইফারেন্ট আর্টারিওল দিয়ে ব্লাড ফ্লো কি বেশি হবে নাকি কম হবে? অবশ্যই কম হবে। আর ইফারেন্ট আর্টারিওল দিয়ে যদি ব্লাড ফ্লো কম হয়, তার মানে পেরিটিউবুলার ক্যাপিলারি দিয়ে কি ব্লাড ফ্লো বেশি হবে নাকি কম হবে? অবভিয়াসলি কম হবে। তার মানে টিউবুলগুলো কিন্তু একসময় অক্সিজেন এবং পর্যাপ্ত নিউট্রিশনের অভাবে নেক্রোসিস হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসের কজ এক হলো ড্রাগ, ভেনম, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট প্রোলংড প্রিরেনাল ফেলিওর। তো এখানে যে জিনিসটা হচ্ছে যে এখানে কিন্তু আপনার অ্যাবজর্পটিভ ক্যাপাসিটিগুলো কমে যাচ্ছে, তাই না? টিউবুলার অ্যাবজর্পটিভ ক্যাপাসিটিগুলো কমে যাচ্ছে। আর একটা জিনিস হয়, এটাও একটু মজার জিনিস, টিউবুলার সেলগুলো নেক্রোসিস হয়ে একটা, এই যে টিউবের কথা চিন্তা করেন, এটা ধরেন ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এই টিউবুলের যে সারফেস লাইনিং সেলগুলো আছে এগুলো যদি মারা যেতে থাকে, এরা কি হবে, শেড আউট করবে, শেড আপ করবে, ওরা ঝরে ঝরে পড়তে থাকবে। ঝরে ঝরে পড়ে এরা একটা অকাম করে। কি অকাম? ওরা একসাথে ক্লাম্প হয়ে টিউবুল ব্লক করে দেয়। আপনারা কি এই জিনিসটা বুঝতে পারছেন? টিউবুলার যে সেলগুলো সেগুলো নেক্রোসিস হয়ে ফল আউট করতেছে, ফল করতে করতে একজন আরেকজনের সাথে জমা হয়ে টিউবুলটাকে ব্লক করে দিতে পারে। টিউবুলার নেক্রোসিসের একটা কমন ফেনোমেনন। এবং এই যে একসাথে দলা বেঁধে থাকে নেক্রোটিক টিউবুলার সেলগুলো, এইটাকে একসাথে আমরা কি বলি? গ্র্যানুলার ক্রাস্ট। গ্র্যানুলার ক্রাস্ট, ক্রাস্ট মানে দলা, গ্র্যানুলার ক্রাস্ট বলি। তাহলে মানে গ্র্যানুলার ক্রাস্ট কি? গ্র্যানুলার ক্রাস্ট ইজ নাথিং বাট টিউবুলার সেল, নেক্রোটিক টিউবুলার সেলগুলো যখন একসাথে দলা বেঁধে থাকে সেটাকে আমরা গ্র্যানুলার কাস্ট বলি। তার মানে তার কারো প্রস্তাবে যদি আমরা গ্র্যানুলার কাস্ট পাই, সেটা কি মিন করবে? যে লোকটার টিউবুলার নেক্রোসিস আছে। এখন আপনাদের দুইটার ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিই। তো প্রিরেনাল ফেলিওরের ক্ষেত্রে কি হচ্ছে? প্রিরেনালের কথা বাদ, অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসের বেলায় কি হচ্ছে? ভেতরকার কোনো জিনিস সে আর রিঅবজর্পশন করতে পারতেছে না। তাহলে আমাকে একটা কথা বলেন তো, এখানে ইউরিন দিয়ে সোডিয়াম কি বেশি যাবে না কম যাবে? অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসের ক্ষেত্রে ইউরিন দিয়ে সোডিয়াম বেশি এক্সক্রিট আউট করবে না কম এক্সক্রিট আউট করবে? নর্মালি একটা জিনিস চিন্তা করেন আমার সাথে সাথে, এটা রেনাল টিউবুলার অ্যাবজর্পটিভ কোনো ক্যাপাসিটি নাই, টিউবুলার নেক্রোসিস হয়েছে এই জন্য। সুতরাং এই জায়গা দিয়ে যে সোডিয়ামগুলো টিউবুলার ফ্লুইডের ভেতর দিয়ে যাচ্ছে সেগুলোকে কেউ রিঅবজর্পশন করতে পারতেছে না। তার মানে ওই সোডিয়ামগুলো সব, ওই এক্সট্রা সোডিয়ামগুলো সব আলটিমেটলি রিঅবজর্পশনের অভাবে ইউরিন দিয়ে বাইরে বের হয়ে যাবে। তার মানে এখানে আপনি ইউরিনারি সোডিয়াম বেশি পাবেন না কম পাবেন? বেশি পাবেন। এটা হলো এফসিপিএস-এ কমন একটা আশা কোশ্চেন, এমআরসিপিতে কমন একটা আশা কোশ্চেন। তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসে ইউরিনারি সোডিয়াম এক্সক্রিশন বেশি হবে। কতটুকু বেশি? সাধারণত 40 মিলিমোল পার লিটারের চেয়ে বেশি সোডিয়াম এক্সক্রিট করে ইউরিন দিয়ে ইন কেস অফ অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। তার মানে এখন মাথায় গেঁথে ফেলেন যে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসের ক্ষেত্রে ইউরিনারি সোডিয়াম এক্সক্রিশন উইল বি এক্সেস। কতটুকু? এবার আসেন প্রিরেনাল ইউরেমিয়ার কথায়। আচ্ছা, প্রিরেনাল ইউরেমিয়াতে কি হচ্ছে? রেনাল ব্লাড ফ্লো কমে যাচ্ছে। রেনাল ব্লাড ফ্লো কমলে রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেটেড হবে। আর অ্যালডোস্টেরন কি করে? সোডিয়াম অ্যাবজর্পশন বাড়ায় না কমায়? অবভিয়াসলি সোডিয়াম অ্যাবজর্পশন বাড়াচ্ছে। এখন রেনাল টিউবুলের ভেতর দিয়ে যদি সব সোডিয়ামগুলো অ্যাবজর্পশন হয়ে যায়, তাহলে এই যে টিউবুলার ফ্লুইডের ভেতরে
সোডিয়াম কি বেশি থাকবে না কম থাকবে? পড়তে হবে এইভাবে যে যেহেতু সব অ্যালডোস্টেরন বেশি হচ্ছে বডিতে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেটের জন্য, তার মানে অ্যালডোস্টেরন টিউবুলার ফ্লুইডের ভেতর থেকে সব সোডিয়াম রিঅবজর্পশন করে ফেলতেছে। তার মানে টিউবুলার ফ্লুইডের ভেতরে কিন্তু সোডিয়ামের কনসেন্ট্রেশনটা কমে যাবে। তার মানে আলটিমেটলি ইউরিন দিয়েও কিন্তু আপনার কম সোডিয়াম এক্সক্রিট আউট হবে। তার মানে দেখেন দুটা হিউজ প্রবলেম, কিন্তু মজাদার প্রবলেম যদি আপনি বুঝতে পারেন যে কি ইন কেস অফ প্রিরেনাল ফেইলিওর ইউরিনারি সোডিয়াম বেশি হবে না কম হবে? ইউরিনারি সোডিয়াম উইল বি লেস ইন কেস অফ প্রিরেনাল ইউরেমিয়া। কতটুকু হবে? 20 মিলিমোল পার লিটারের থেকে কম। কিন্তু ইন কেস অফ অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস কি হয়েছিল? রেনাল সোডিয়াম এক্সক্রিশন বেশি হয়েছিল, মোর দেন 40 মিলিমোল পার লিটার, আর এখানে 20 মিলিমোল পার লিটারের চেয়ে কম প্রিরেনালের ক্ষেত্রে। এবার আসেন, লেটস টক অ্যাবাউট অসমোলারিটি। অসমোলারিটি মানে হলো, আমি যদি বলি ঘনত্ব, ঘন ঘন। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলেন, ইন কেস অফ প্রিরেনাল ফেইলিওর আপনার রেনাল ব্লাড ফ্লো কম হচ্ছে। রেনাল ব্লাড ফ্লো কম হওয়ার কারণে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেটেড হচ্ছে, এবং এই রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম কি করতেছে? ডিস্টাল টিউবুল থেকে এক্সেস সোডিয়াম এবং ওয়াটার রিঅবজর্পশন করে নিচ্ছে। তার মানে এখানে কি ওয়াটার কম, মানে ইউরিন কি কম তৈরি হবে না বেশি তৈরি হবে? ইউরিন কি কম তৈরি হবে না বেশি তৈরি হবে? এনিবডি? প্রিরেনাল ফেইলিওর রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে অ্যালডোস্টেরন কি করবে? সোডিয়াম এবং ওয়াটার সব টিউবুলের ভেতর থেকে বের করে নিয়ে যাবে। তার মানে যে প্রস্রাবটা হবে সেটা হবে খুব কম এবং ঘন। তার মানে এই যে যেটা বলছে যে অসমোলারিটি মানে ঘন, কোন জিনিসটা কত ঘন, যে জিনিসটা যত ঘন তার অসমোলারিটি তত বেশি। তার মানে এই ক্ষেত্রে ইউরিনারি অসমোলারিটি বেশি হবে না কম হবে প্রিরেনাল ফেইলিওরের ক্ষেত্রে? ঘন বেশি হলো না কম হলো? ইউরিনটা যে তৈরি হলো সেটা কি বেশি ঘন হলো নাকি বেশি হালকা হলো? অবশ্যই বেশি ঘন হলো। তার মানে আমরা বুঝতে পারলাম যে ইউরিনারি অসমোলারিটি উইল বি মোর ইন কেস অফ প্রিরেনাল ইউরেমিয়া। এখন আসেন কতটুকু হয় সাধারণত? সাধারণত 500 মিলি অসমোল থেকে বেশি হয়ে থাকে ইউরিনারি অসমোলারিটি। জাস্ট একটা কথা মনে রাখবেন যে এখানে ইউরিন কম তৈরি হচ্ছে, সব ভেতরে সব ওয়াটার আগেই রিঅবজর্পশন করে ফেলতেছে, এই জন্য ইউরিন কম তৈরি হচ্ছে এবং ঘন ইউরিন তৈরি হচ্ছে, সুতরাং অসমোলারিটি এখানে বেশি হবে। ওকে, এবার আসেন অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসের ক্ষেত্রে। অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসের যে টিউবুলার সেলগুলো আছে, টিউবুলার সেলগুলোর কি অ্যাবজর্পটিভ কোনো ক্যাপাসিটি আছে? নাই। তার মানে টিউবুলার সেলের মধ্য দিয়ে যে ওয়াটারগুলো আছে সেগুলোকে তো সেই অ্যাবজর্পশনই করতে পারতেছে না। তার মানে এই ইউরিনটা কি ঘন হবে না হালকা হবে? অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসের ক্ষেত্রে কিছু অ্যাবজর্পশনই করতে পারতেছে না। তার মানে টিউবুলার ফ্লুইডের ভেতরে যে ফ্লুইডটা আছে সেটা কি ঘন হবে না হালকা হবে? অবশ্যই আপনার হালকা হবে, অর্থাৎ অসমোলারিটি এই ক্ষেত্রে কমে যাবে। তার মানে আর একটা জিনিস জানলাম যে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসের ক্ষেত্রে কিন্তু ইউরিনারি অসমোলারিটি উইল বি লেস। আচ্ছা, ঠিক একইভাবে আমরা বলতে পারি যে স্পেসিফিক গ্র্যাভিটি কোনটার ক্ষেত্রে বেশি হবে? প্রিরেনাল ফেইলিওরের ক্ষেত্রে যেহেতু ঘন ইউরিন তৈরি হচ্ছে, তার মানে এই ক্ষেত্রে আপনার স্পেসিফিক গ্র্যাভিটি বেশি হবে। আর অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসের ক্ষেত্রে যেহেতু হালকা ইউরিন তৈরি হচ্ছে, পানির পরিমাণ বেশি ইউরিনে, সুতরাং এখানে স্পেসিফিক গ্র্যাভিটি কম হবে। এখন ট্রিটমেন্টের কথা যদি বলি, যদি আমি প্রিরেনাল ফেইলিওরের পেশেন্টকে ডিল করি, প্রিরেনাল ফেইলিওরের পেশেন্ট, তাহলে কি হবে? প্রিরেনাল ফেইলিওরের পেশেন্টকে আমি যদি ফ্লুইড চ্যালেঞ্জ দিই, ফ্লুইড চ্যালেঞ্জ, ধরেন আমি 3 লিটার হার্টম্যান দিলাম, আমার মনে হলো যে এটা হাইপোভোলেমিয়া, আমি 3 লিটার হার্টম্যান দিলাম, এই পেশেন্টের কি হবে? রেনাল ব্লাড ফ্লো আবার ভালো হয়ে যাবে। রেনাল ব্লাড ফ্লো যত ভালো হবে তত ভালো জিএফআর দিতে থাকবে, পেশেন্ট খুব তাড়াতাড়ি রেসপন্স করতে থাকবে। কিন্তু যদি আপনি টিউবুলার নেক্রোসিসের পেশেন্টকে ফ্লুইড চ্যালেঞ্জ দেন তাহলে কি হবে? কোনো
উপকার হবে না, কারণ যত ফ্লুইড চ্যালেঞ্জই দেন ও টিউবুলার সেলগুলোই তো আপনার নষ্ট হয়ে গেছে, সুতরাং সে কিন্তু আর রিঅ্যাবজর্পশন করতে পারবে না, রিঅ্যাবজর্পশন করার ক্ষমতা কিন্তু তারা ফিরে আসবে না। সুতরাং ফ্লুইড চ্যালেঞ্জ যদি দেওয়া হয় তাহলে প্রিরেনাল ইউরেমিয়া বা প্রিরেনাল ফেলিওরটা ভালো হয়ে যাবে, কিন্তু অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস ভালো হবে না। আপনারা কি বুঝতে পেরেছেন? তো আমরা এই পর্যন্তই রাখবো। সবচেয়ে কমন কোনটা বলেন তো? সবচেয়ে কমন রেনাল ফেলিওর হলো প্রিরেনাল ফেলিওরটা। আমাদের মানে ক্লিনিক্যাল প্র্যাকটিসে সবচেয়ে কমন যে রেনাল ফেলিওর আসে সেটা হলো প্রিরেনাল ফেলিওর। ঠিক আছে, সেটা ডায়রিয়ার জন্য হতে পারে, সেটা ভমিটিংয়ের জন্য হতে পারে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে আবার কথা হবে সুযোগ পেলে। আর নিজেরা সেফ থাকবেন, ফ্যামিলির যারা আমাদের একটু বার্ধক্যতে এসে পৌঁছাইছে তাদের খেয়াল রাখবেন খুব ভালোভাবে। ইনশাল্লাহ আবার কথা হবে। আল্লাহ হাফেজ।